পিটুইটারির পরে এইবার আমরা ক্লাসটা শুরু করব হাইপোথ্যালামাস থেকে। ঠিক আগের ভিডিওটাতে আমরা পিটুইটারির সবকটা হরমোন বুঝে নিয়েছি, কোথা থেকে কি কি হরমোন রিলিজ হচ্ছে এবং সেগুলোকে কোন কোন সেলস রিলিজ করছে। পিটুইটারির অ্যান্টেরিয়র পোর্শন কি কাজ করছে, পস্টেরিয়র। এই ভিডিওতে আমরা কিন্তু এবার হাইপোথ্যালামাসের জায়গাটা বুঝবো। আগেই আমরা শুনেছি যে পিটুইটারি কিন্তু আমরা ডেফিনেটলি পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে থাকি, কিন্তু পিটুইটারিকেও কন্ট্রোল করার জন্য আরেকজন বসে আছে, দ্যাট ইজ হাইপোথ্যালামাস। তাই জন্য হাইপোথ্যালামাসকে আমরা কি বলছি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। এইবার সেই পজিশনিং অফ হাইপোথ্যালামাস প্রথমে আমরা একটু যদি জেনে নিই, তাহলে পুরো বিষয়টা আমাদের বুঝতে খুব সুবিধা হবে। একদম আমরা জানি কিন্তু আমাদের ব্রেনে পার্টিকুলার কয়েকটা ভেন্ট্রিকেল আছে। যেমন দুটো ল্যাটারাল ভেন্ট্রিকেল রয়েছে, তার নিচেই রয়েছে থার্ড ভেন্ট্রিকেল এবং তার নিচে রয়েছে ফোর্থ ভেন্ট্রিকেল। এবার সেই থার্ড ভেন্ট্রিকেলের পজিশনটা যদি আমরা দেখি, দেখবো যে এখানে এই যে থার্ড ভেন্ট্রিকেল আমরা এখানে দেখতে পাচ্ছি, থার্ড ভেন্ট্রিকেলের ঠিক একদম নিচেই কিন্তু, যে এটা যদি থার্ড ভেন্ট্রিকেল হয় তার ঠিক নিচেই কিন্তু হাইপোথ্যালামাসের পজিশনিংটা ঠিক এই জায়গায়। এবার সেখানে কিন্তু হাইপোথ্যালামাস কানেক্ট হয়ে রয়েছে কার সাথে না, সেখানে হাইপোথ্যালামাস কানেক্ট হয়ে রয়েছে পিটুইটারির সাথে। হাইপোথ্যালামাসকে পিটুইটারির সঙ্গে কানেক্ট করেছে কে, ইনফান্ডিবুলাম। তাহলে উপরে রইল হাইপোথ্যালামাস, নিচে রইল পিটুইটারি। ঠিক এখানে আমরা ক্লাসটা শেষ করব না, আরো একটা জিনিস এর সঙ্গে আমরা বুঝে নেব। সেটা হচ্ছে থার্ড ভেন্ট্রিকেলের বোথ সাইড, দুটো সাইডে কিন্তু রয়েছে ডায়ানসেফালন। তাহলে ডায়ানসেফালন রিজিয়ন দুটো ঠিক এইরকম ভাবে দুটো সাইডে রয়েছে, কিন্তু থার্ড ভেন্ট্রিকেলটা মাঝখানে। তাহলে থার্ড ভেন্ট্রিকেলের নিচে কে রয়েছে, হাইপোথ্যালামাস ঢুকে গেল, হাইপোথ্যালামাসের ঢুকে নিচে আসছে পিটুইটারি। এইবার যদি থার্ড ভেন্ট্রিকেলের উপরে দেখি, থার্ড ভেন্ট্রিকেলের উপরে থাকবে আমাদের এপিথ্যালামাস। এই পজিশনিংটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, নিচে হাইপোথ্যালামাস, উপরে এপিথ্যালামাস। এপিথ্যালামাসের সঙ্গে কানেক্টেড রয়েছে কে, পিনিয়াল গ্ল্যান্ড। তাহলে এখানে আমরা প্রথমত হাইপোথ্যালামাসের পজিশনিংটা জানতে পারলাম। আর এই হাইপোথ্যালামাস সে কি করছে, ইনফান্টিবুলামের মাধ্যমে পিটুইটারির সঙ্গে কানেক্টেড রয়েছে এবং যা যা দরকারি কাজ পিটুইটারিকে কন্ট্রোল করে করিয়ে নিচ্ছে। এবার হাইপোথ্যালামাস পিটুইটারির প্রত্যেকটা হরমোন রিলিজটাকে কন্ট্রোল করে। সে বিভিন্ন হরমোন রিলিজ করে সেটাকে কন্ট্রোল করাবে। তাহলে কি হরমোন রিলিজ করছে হাইপোথ্যালামাস যার মাধ্যমে পিটুইটারি কন্ট্রোলড হচ্ছে, সেটা এবার দেখা যায়। খুব সহজ ব্যাপার। পিটুইটারির যে কোনো হরমোন, সেটাকে হাইপোথ্যালামাস রিলিজ করার জন্য সে যে হরমোনটা রিলিজ করবে, মানে হাইপোথ্যালামাস যে হরমোনটা রিলিজ করবে, তার লাস্টে একটা রিলিজিং হরমোন কথাটা বসিয়ে দিলেই হয়ে যাবে। খুব সহজ একটা কথা বলছি। ধরো পিটুইটারি এ নামক একটা হরমোন রিলিজ করবে, তাহলে হাইপোথ্যালামাস পিটুইটারিকে দিয়ে ওই এ নামক হরমোনটা রিলিজ করানোর জন্য যেটা রিলিজ করবে সেটার নাম হচ্ছে এ রিলিজিং হরমোন। আশা করি এই জায়গাটা অনেকটা ক্লিয়ার হলো। এইবার আমি যখন এখানে উদাহরণটা দিয়ে বলবো তখন আরো বোঝা যাবে। দেখো, তাহলে হাইপোথ্যালামাস এখান থেকে রিলিজিং হরমোন সিক্রেট করবে, যেমন লাইক জিএইচ, গ্রোথ হরমোন সবাই জানি পিটুইটারি রিলিজ করে, কিন্তু পিটুইটারি এটাকে রিলিজ করবে হাইপোথ্যালামাসের একটা হরমোনের প্রভাবে, এবং সেই হরমোনটার নাম হবে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। তার মানে পিটুইটারির কোনো একটা হরমোন তার শেষে যদি তুমি রিলিজিং হরমোন কথাটা জুড়ে দাও, তাহলে হাইপোথ্যালামাসের হরমোনটাকে তুমি পেয়ে যাবে। বলে এই কনসেপ্টটা তাহলে আমরা বুঝতে পারলাম, খুব সহজ একটা বিষয় এবং মজারও বটে। তাহলে পিটুইটারি রিলিজ করছে গ্রোথ হরমোন, এই গ্রোথ হরমোন কে রিলিজ করালো না, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হওয়া গ্রোথ হরমোন রিলিজিং হরমোনটা। তাহলে হাইপোথ্যালামাস থেকে গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, পিটুইটারি রিলিজ করলো গ্রোথ হরমোন। টিআরএইচ মানে টিএসএইচ রিলিজিং হরমোন, তার প্রভাবে ডেফিনেটলি টিএসএইচ রিলিজ হলো। তারপর গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, দুটো আছে, এফএসএইচ আর এলএইচ, এদেরকে তো গোনাডোট্রপিন হরমোন বলা হয়। তাহলে সেটা রিলিজিং হরমোন হচ্ছে এফএসএইচ, মানে রিলিজিং হরমোন কি করলো, এফএসএইচ আর এলএইচ কে রিলিজ করালো। উল্টো দিকে যেমন অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, তাকে কে রিলিজ করালো, ওই অ্যাড্রেনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন বা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, লাস্টে সব একটা রিলিজিং হরমোন লাগিয়ে দিচ্ছি। আবার তখন আমি প্রোল্যাকটিনের দিকে যাচ্ছি, সেই একই ব্যাপার, প্রোল্যাকটিন রিলিজিং হরমোন। তাহলে এখানে কি পাচ্ছি, প্রোল্যাকটিন রিলিজিং হরমোনের ফলে পিআরএল, প্রোল্যাকটিন হরমোন। তেমন কর্টিকোট্রপ রিলিজিং হরমোন, তার থেকে কি রিলিজ হচ্ছে, কর্টিকোট্রপ রিলিজিং হরমোনের ফলে কি রিলিজ হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে রিলিজ হলো কর্টিকোট্রপ রিলিজিং হরমোন, আর পিটুইটারি রিলিজ করলো এসিটিএইচ। প্রত্যেকটা ক্ষেত্রেই একই জিনিস, হাইপোথ্যালামাস কোনো একটা রিলিজিং হরমোনকে রিলিজ করছে
এবং সেই রিলিজিং হরমোনের প্রভাবে পিটুইটারি সে কিন্তু একটা হরমোন রিলিজ করছে। এইবার শুধু যে হাইপোথ্যালামাস রিলিজিং হরমোন রিলিজ করবে তা তো নয়, এটাকে কন্ট্রোলও তো করতে হবে। কন্ট্রোল করার জন্য হাইপোথ্যালামাস কিছু ইনহিবিটরি হরমোনও রিলিজ করে। সেটা হচ্ছে যেমন এখানে যদি আমি দেখি ইনহিবিটরি হরমোন কি আছে, আমি একটু আগে জানলাম যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের প্রভাবে গ্রোথ হরমোন রিলিজ হচ্ছে। এইবার মনে রাখতে হবে যে গ্রোথ হরমোন রিলিজিং হরমোনের প্রভাবে যেমন গ্রোথ হরমোন রিলিজ হয়, তেমন হাইপোথ্যালামাস যদি গ্রোথ হরমোনকে কমাতে চায় তাহলে সোমাটোস্ট্যাটিন রিলিজ করবে, যে গ্রোথ হরমোনকে ইনহিবিট করাবে। ক্লিয়ার? এখানে খুব সুন্দরভাবে ছকের মধ্যে করে দিয়েছি। কারোর প্রয়োজন হলে আমার মনে হয় খাতা পেন নিয়ে বসাটা সবচেয়ে বেস্ট। এগুলো যেরকম ভাবে বলছি একটু পজ করে একটু লিখে নাও, যেটা বলছি সেটাও লিখে নাও, যেটা নিজে বুঝতে পারছো নিজের ভাষায়। নিজের নোটসের থেকে ভালো নোটস পৃথিবীতে এখনো পর্যন্ত কিছু নেই। আর নিজের নোটস তৈরি করার ক্ষমতা যখন এসে যায়, মনে রাখতে হবে তোমাকে যে তুমি কারোর আর মুখাপেক্ষী হয়ে থাকবে না, যে অন্যের উপর নির্ভরশীল হওয়ার আর কোনো প্রসঙ্গ রইল না। নিজে বোঝো, নিজের নোটস নিজে বানানোর চেষ্টা করো, সবচেয়ে বেস্ট সেটা, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। নেক্সট দেখো, ডোপামাইন রিলিজ হলো কি করার জন্য? না প্রোল্যাক্টিনের রিলিজটাকে কমানোর জন্য। তাহলে এখানে কিন্তু একটা আরেকটার ফাংশনের বিরোধী কাজ করছে। একজন রিলিজিং ফ্যাক্টর রিলিজ করছে আর একজন ইনহিবিটরি ফ্যাক্টর রিলিজ করছে। ক্লিয়ার? এবার প্রশ্ন হবে যে তাহলে এই মাঝখানের হরমোনগুলোকে কে ইনহিবিট করবে? মনে রাখতে হবে এই হরমোনগুলো আবার সেলফ ইনহিবিটরি ইন নেচার। তার মানে কিরকম ব্যাপার, আমরা সেই ফিডব্যাক রিয়াকশন পড়েছিলাম এককালে। কিরকম? যখনই এই হরমোনগুলোর মাত্রা প্রয়োজনের থেকে অতিরিক্ত হয়ে যাবে, সেই এক্সেসিভ অ্যামাউন্ট অফ পার্টিকুলার হরমোনটাই নিজে নিজেকে ইনহিবিট করিয়ে দেবে। ক্লিয়ার হলো? যখন একটা সার্টেন অ্যামাউন্ট অফ টিএসএইচ রিলিজ হলো, যেটা আমার প্রয়োজনে লাগছে, সে তখন তার কাজ করলো। যখন তার সেই লিমিটের থেকে বেশি টিএসএইচ রিলিজ হওয়া শুরু করলো, তখন সেই হাই অ্যামাউন্টের টিএসএইচটাই নিজে নিজের রিলিজকে আবার কিন্তু ইনহিবিটও করাবে। তাহলে এইগুলো হচ্ছে সেলফ ইনহিবিটরি আমরা পেয়ে গেলাম, এখানে সোমাটোস্ট্যাটিন একটা ইনহিবিটরি হরমোন, আর এখানে ডোপামাইন একটা পেয়ে গেলাম। এরপরে খুব মজার একটা জিনিস আমরা দেখব, সেটা কি? সেটা হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ডের ব্যাপারে আমরা অনেকে জানি অনেকে জানি না, কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এখন একটা আপামর সকলের একটা সমস্যা, যে প্রপার টাইমে ঘুম আসছে না। এবং বিভিন্ন রিলসে বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি বিভিন্ন লোকজন বলছেন যে ঘুমানোর আগে আমরা যেন ফোন না দেখি, ঘুমানোর আগে আমরা যেন ফোন স্ক্রল না করি, বা ফোনের ব্লু লাইট সেটা কিন্তু আমাদের চোখে একটা খারাপ এফেক্ট ফেলছে। তাহলে সেই যে এত কিছু আমরা শুনেছি, এর আসল কাহিনীটা এবার একটু জেনে নেওয়া যাক। দেখো, তোমার ব্রেনের একটা পার্ট হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড, যে ঠিক এই পজিশনটাতে রয়েছে। খুব ভালো করে লক্ষ্য করো, এখান থেকে কিন্তু তোমার চোখের সাথে অলমোস্ট কানেক্টেড। তাহলে পিনিয়াল গ্ল্যান্ডের কাজ কি? নির্দিষ্ট সময়ে মেলাটোনিন বলে একটা হরমোন রিলিজ করা, এবং সেই হরমোনের প্রভাবে তোমাকে ঘুম পাড়ানো। ঘুমানোটা কিন্তু যে ডেফিনেটলি পড়ে পড়ে ঘুমালে বাড়িতে সবাই রাগ করে, এই ঘুমাচ্ছ কেন, হ্যান করছো কেন, ত্যান করছো কেন। মনে রাখবে, লাইফে যে কোনো মানুষের বেঁচে থাকার জন্য নির্দিষ্ট যতটা প্রয়োজন সেই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ স্লিপ, সাউন্ড স্লিপ, মানে খুব সুন্দর তুমি যদি ঘুমাতে না পারো, তোমার বডির যে সেলস আছে তারা কিন্তু রিজুমিনেট করতে পারে না, সেলফ রিকভারি মোডে থাকে তারা ওই সময়। তাহলে প্রত্যেকটা মানুষের কাছে ঘুম খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা নির্দিষ্ট বয়সের পরে মানুষের এই ঘুমটা আসাটা বন্ধ হয়ে যায়, এবং সেখান থেকে অন্য সমস্ত রোগের সূত্রপাত হওয়া শুরু করা যায়। এবং আমাদের ব্রেনের যে সেলস তারা কিন্তু এই ঘুমের সময় নিজেদেরকে আবার রিকভার করতে থাকে। সেটা যদি প্রতি কোনো একটা মানুষের সাফিসিয়েন্ট অ্যামাউন্টে না হয়, প্রলং টাইমে এই সমস্যাটার জন্য কিন্তু আমাদের কিন্তু নানা রকম শারীরিক সমস্যা আসতে পারে। তাহলে এই যে গোটা স্লিপ সাইকেল কে কন্ট্রোল করছে? পিনিয়াল গ্ল্যান্ড কন্ট্রোল করছে। কোন হরমোনের মাধ্যমে? না মেলাটোনিন হরমোনের মাধ্যমে। এবার একটা কথা ভেবে দেখো, তুমি দিনের বেলা জেগে থাকবে, রাত্রেবেলা ঘুমাবে, তাহলে তোমার পিনিয়াল গ্ল্যান্ড জানবে কখন কখন দিন আর কখন রাত? এর একটা খুব সুন্দর সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে পিনিয়াল গ্ল্যান্ড তোমার চোখের সাথে কানেক্টেড, যে মুহূর্তে তোমার চোখে আলো পড়ছে, এই লাইট কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডের জন্য একটা ইনহিবিটরি ফ্যাক্টর। লাইট, সে কি করলো? পিনিয়াল গ্ল্যান্ডকে বললো যে না, কোনো এখন মেলাটোনিন রিলিজ করার দরকার নেই, এখন চোখে আলো পড়ছে তার মানে এখন দিন। আবার যে মুহূর্তে চোখে আলো পড়বে না, রাত্রেবেলা, সেই সময় কিন্তু ওই যে অ্যাবসেন্স অফ লাইট, যেটাকে আমরা নাইট বা ডার্ক পিরিয়ড বলছি, সেটাই কিন্তু
পিনিয়াল গ্ল্যান্ডকে অ্যাক্টিভ করে দেবে এই মেলাটোনিন হরমোনটা রিলিজ করার জন্য, এবং যার মাধ্যমে রাত্রে মানুষ ঘুমাবে। সেই জন্য এবার খেয়াল করো, রাত্রে ঘুমানোর আগে আমি ফোন স্ক্রল করছি, তাহলে ফোন থেকে যে ব্লু লাইট আমার চোখে যাচ্ছে সেটা ইউজুয়ালি দিনের আলো থেকে পাওয়ার কথা, সূর্যের আলো থেকে পাওয়ার কথা। আমার পিনিয়াল গ্ল্যান্ড তখন ভাবছে এই রে, এখন তো তাহলে লাইট রয়েছে, তাহলে এখন তো মেলাটোনিন রিলিজ করার কোনো দরকার নেই। সে তো বুঝতে পারছে না যে এটা একটা আর্টিফিশিয়াল লাইট আমি ফোনে যেটা ইউজ করছি। এবং এই প্রলং টাইম স্ক্রলিং বিফোর স্লিপ আমাদের প্রত্যেকেরই একটা বদ অভ্যাস ধরো রয়েছে, যে ঘুমানোর আগে আমরা ফোনের স্ক্রিন স্ক্রল করছি। তার ফলে কিন্তু ঘুমের সমস্যা হবে, কারণ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ মেলাটোনিন রিলিজ হবে না। দোষটা তারও নয়, তার কাছে একটা রং ইনফরমেশন পৌঁছে গিয়েছে যে এখন রাত নয়, এখন দিন। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ মেলাটোনিন তোমার কিন্তু কোনোভাবেই ঘুম আসবে না, যা তোমার শরীরের অন্য সমস্ত সমস্যার জন্য দায়ী। এবার পিনিয়াল গ্ল্যান্ডের একটু লোকেশনের দিকটা দেখে নিই, যে লোকেটেড অ্যাট দ্য ডরসাল সাইট অফ ফোর ব্রেন। কি রিলিজ করছে? মেলাটোনিন, যে তোমার স্লিপ সাইকেলকে কন্ট্রোল করবে। এই যে ধরো আমি যদি উপর থেকে দেখি, তাহলে এই দুটো জায়গায় চোখ, এবার চোখের সাথে এই যে নিউরাল কানেকশন, এই জায়গাটাকে বলা হয় অপটিক কায়াজমা, যেখানে দুটো নিউরন একে অপরকে ক্রস করছে। এটা খুব মজার বিষয়। আমরা বাঁ চোখে যেটা দেখছি সেটা আমাদের ব্রেনে ডান সাইডে প্রসেস হচ্ছে, আর ডান চোখে যেটা দেখছি সেটা আমাদের ব্রেনের বাঁ সাইডে প্রসেস হচ্ছে। একটা একটা উল্টো এরকম ভাবে ক্রস হয়ে আসে, সরি হ্যাঁ এই যে এরকম একটা আরেকটাকে এরকম ভাবে ক্রস হয়ে কিন্তু ইনফরমেশনটা আমাদের ব্রেনে প্রসেসিং হয়। তাহলে এই মুহূর্তে যতটা দরকার সেটা আমাদের কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। খুবই সহজ ব্যাপার, কিন্তু খুব মজার একটা জিনিস আছে থাইরয়েড গ্ল্যান্ডে। দেখো আমরা কিন্তু শিখে গিয়েছি এই মুহূর্তে যে পিটুইটারি গ্ল্যান্ড সে টিএসএইচ রিলিজ করছে। আগের ভিডিওতে আমরা পিটুইটারি গ্ল্যান্ড খুব ভালো করে দেখে নিয়েছি। সবাইকে একটা জিনিস বলবো যে তোমরা প্রথম ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখো, তাহলে সুবিধা হবে, রিলেট করতে পারবে। হ্যাঁ, যার ওটা কমপ্লিট হয়ে গেছে সেই এবার এটাতে দেখতে পারো। এটা কি বিষয় সেটা তো থাম্বনেল দেখলেই বুঝতে পারছো যে আমার এই জায়গাটা দরকার। হাইপোথ্যালামাস এন্ড পিটুইটারি হয়ে মানে পিটুইটারি কমপ্লিট হয়ে গেছে, দেন তার পরের পোর্শনটা আমি দেখবো হাইপোথ্যালামাস এবং সো অন। তাহলে আমরা একবার থাইরয়েড গ্ল্যান্ডে যখন যাচ্ছি, আমরা কিন্তু এখন জেনে গিয়েছি যে পিটুইটারি থেকে একটা হরমোন রিলিজ হয় যার নাম হচ্ছে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। সে কি করবে না, আমার থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে নির্দিষ্ট কোনো একটি হরমোন রিলিজ হওয়ার জন্য বা রিলিজ করার জন্য। আর তার চোটে আমার থাইরয়েড গ্ল্যান্ড দুটো হরমোন রিলিজ করবে, একটার নাম T3 আর একটার নাম T4। তাহলে এই যে এখানে চলে এসেছে থাইরয়েড গ্ল্যান্ড। পজিশনিং কিরকম দেখছি না, গলার ঠিক এই জায়গায় আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। তার দুটো লোব রয়েছে, রাইট অ্যান্ড লেফট। এবার এই থাইরয়েড গ্ল্যান্ডকে উল্টে দিলে তার পেছনে আবার চারটে গ্ল্যান্ড পাবো, সেটা আবার পরে পড়ছি। এইবার এই যে থাইরয়েড গ্ল্যান্ড, দেখো এই টিস্যু যদি এখান থেকে আমি কালেক্ট করি, কালেক্ট করে নিয়ে সেটাকে যদি আমি ম্যাগনিফাই করে মাইক্রোস্কোপের নিচে রেখে দেখি, তখন কিন্তু আমি এই রকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, যেটার মধ্যে আমি কিছু ছোট এরকম ফলিকল দেখতে পাচ্ছি। ফলিকল, এরকম অনেক ফলিকল, ফলিকুলার সাইডে কিছু এরকম সেলস রয়েছে যারা কিছু একটা সিক্রেট করছে, এবং জিনিসটাকে যেটা সিক্রেট করছে সেটাকে এর মধ্যে জমিয়ে রেখে দিচ্ছে, এরকম একটা এদের সিস্টেম। এবার এটাকে যদি আমি একটু ডায়াগ্রামেটিক্যালি দেখতে চাই, তাহলে দেখো এইরকম একটা জিনিস পাবো। এই যে স্ট্রাকচারটা, এটাকে আমি ফলিকল বলছি। তার মধ্যে ওই ফলিকলের পেরিফেরিতে যে সেলস গুলো রয়েছে তারা যা রিলিজ করলো সেটাকে ওইখানে জমিয়ে রাখছে, দ্যাট ইজ দ্য T3 অ্যান্ড T4 হরমোন। থাইরো গ্লোবিউলিন সেটাকে স্টোর করলো। এর ঠিক পাশেই দেখছি আমি ব্লাড ভেসেলস এর সাইড দিয়ে যাচ্ছে, মানে এর আশপাশেই প্রচুর এরকম ব্লাড ভেসেলস রয়েছে। ক্লিয়ার? এবার এই সব কিছুর বাইরে এই যে স্ট্রোমাল টিস্যু, সেখানে আমি কিছু প্যারাফলিকিউলার সেলসও দেখতে পাবো। এবার প্যারাফলিকুলার সেলস নিয়ে কথা উঠলো যখন, আমরা এটা দেখে নিই, দেন T3 T4 আমরা ডেফিনেটলি শিফট করব। দেখো এই প্যারাফলিকুলার সেলস গুলো একটা অদ্ভুত কাজ করে আমাদের বডিতে। ও কি রিলিজ করবে না, প্যারাফলিকুলার সেলস থাইরোক্যালসিটোনিনকে রিলিজ করছে। সে কি করছে? সে আমাদের ব্লাডে ক্যালসিয়াম লেভেলকে কমানোর জন্য দায়ী। তাহলে ধরো তোমার ব্লাডে প্রয়োজনের থেকে অতিরিক্ত ক্যালসিয়াম চলে এসেছে, তাহলে সেটাকে কমাবে কে? থাইরোক্যালসিটোনিন। কিন্তু কিভাবে কমাচ্ছে সেটাও খুব মজার বিষয়। ও ব্লাড থেকে ক্যালসিয়াম গুলোকে টেনে টেনে বের করে এনে আমাদের বোনসে জমিয়ে রেখে দেয়। দারুণ বিষয়। তাহলে বোনসের ক্যালসিয়ামের প্রতি অ্যাবজর্পশন সেটাকে বাড়িয়ে দিচ্ছে। এতে না আমাদের একটা সুবিধা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের হাড় বোনস আরো স্ট্রং হচ্ছে। উল্টো দিকে
যদি তোমার রক্তে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম না থাকে, তুমি যে ফুড ইনটেক করছো তার মধ্যে যদি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম না থাকে, তাহলে কিন্তু তোমার হাড়গোড় নড়বড়ে হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই হরমোনটা তখন বোনসে ক্যালসিয়াম এনে অ্যাবজর্ব করানোর জন্য সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম পাবে না। ক্যালসিয়ামের অভাবে কিন্তু তাহলে বোনস তখন অনেক উইক হয়ে যাবে। তাহলে এটা একটা বোঝা গেল যে অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইনসাইড আওয়ার বোনস সেটা এ করাচ্ছে। আর এটা করানোর মাধ্যমে দেখো ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কমিয়ে দিল, তাই জন্য একে বলা হচ্ছে হাইপোক্যালসিমিক। হাইপো থাকলেই বুঝবে যে জিনিসটা কমছে। তাহলে হাইপোক্যালসিমিক হরমোন কেন বলছি? কারণ ও ব্লাড থেকে ক্যালসিয়াম কমিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে ওর কাজ। কিভাবে কমাচ্ছে না, ব্লাড থেকে ক্যালসিয়াম ধরে এনে হাড়ের মধ্যে ঢুকিয়ে দিল, ঝামেলা মিটে গেল। উল্টো দিকে আরেকটা কাজ করছে, তারপরেও ধরো ব্লাডে ক্যালসিয়াম রয়েছে, হাড়ে কত জমাবে, তখনও কি করবে, সেই ক্যালসিয়ামটাকে আবার কিডনির মাধ্যমে বডি থেকে এক্সক্রিট করিয়ে দেবে। তাহলে এলিমিনেশন অফ দ্য এক্সট্রা ক্যালসিয়াম আয়নস ফ্রম কিডনি বাই এক্সক্রিশন, ঝামেলা মিটে গেল। তাহলে এটা কি ছিল না, প্যারাফলিকিউলার সেলস এর কাজটা আমরা পড়ে নিলাম, যে থাইরোক্যালসিটোনিন হরমোনের মাধ্যমে ও কিন্তু এই কাজটা করছে। এরপরে আমরা সেই বলেছিলাম T3 and T4 এর ব্যাপারে বুঝবো। দেখো কি বলেছিলাম আমরা, থাইরয়েড কি রিলিজ করে, দুটো হরমোন, T3 আর T4। এবার এই T3 T4 এই যে হরমোন দুটো এর মধ্যে জমিয়ে রেখেছে, প্রশ্ন হচ্ছে বানাচ্ছে কি করে। আচ্ছা জমিয়ে যে রাখছে, কেন জমিয়ে রাখছে, যে পিটিটারি যখন TSH হরমোন রিলিজ করবে তখন ও ওখান থেকে ওই T3 আর T4 হরমোনটাকে রিলিজ করে দেবে, তার আগে নয়। কিন্তু তার আগে তোকে বানিয়ে রাখতে হবে, কিভাবে বানাবে সেইগুলো আমরা দেখবো। দেখো ফরমেশন অফ T3 T4 হরমোন করতে গেলে আমরা একটা জিনিস খুব ভালো করে বুঝে নেবো, সেটা হচ্ছে থাইরোগ্লোবিউলিন প্রোটিনের সাথে আমি আয়োডিন জুড়ে জুড়ে T3 and T4 হরমোন বানাবো। তোমরা জানো একটা বাণিজ্যিক সংস্থা তাদের নুন বিক্রির সময় আহ, খালি বলে যে আয়োডিন রয়েছে, দেশ কি নামক আয়োডিন ডেফিসিয়েন্সি হবে না, ইত্যাদি ইত্যাদি। আয়োডিন কিন্তু শরীরের একটা খুব গুরুত্বপূর্ণ মৌল, যেটা আমাদের প্রয়োজন। কেন প্রয়োজন না, সেটা ছাড়া কিন্তু আরো অনেক সমস্যা হয়। আমি এখানে যেটা পড়াচ্ছি সেই রিলেটেড আয়োডিনের কাজটা কি না, T3 এবং T4 হরমোন আয়োডিন ছাড়া কিন্তু তৈরিই হবে না। আয়োডিন ডেফিসিয়েন্সি থাকলে এই হরমোনগুলো তৈরি হতে অত্যন্ত সমস্যা হবে। তাহলে T3 আর T4 হরমোন কি করে তৈরি করা হলো না, থাইরোগ্লোবিউলিনের সাথে আমি আয়োডিন জুড়ে জুড়ে বানাচ্ছি। তাহলে একটা থাইরোগ্লোবিউলিনের সাথে যদি 3টে আয়োডিন জুড়ে দিই T3 হরমোন, একটা থাইরোগ্লোবিউলিনের সাথে যদি আমি 4টে আয়োডিন জুড়ে দিই তাহলে T4 হরমোন। কিন্তু কিভাবে এটা হচ্ছে সেটাও খুব মজার ব্যাপার। খুব ভালো করে দেখো, আমরা আগের পেজে এই যে ছবিটা দেখছিলাম, পেজ না স্লাইড বলা ভালো, দেখো এই রকম কিছু স্ট্রাকচার আমরা পেয়েছিলাম, তার মধ্যে এরকম একটা সেলস দেখছিলাম। এবার এই যে সেলস গুলো এরা কিন্তু T3 T4 কে বানাবে, বানিয়ে এর মধ্যে এরা স্টোর করে রাখছে। এরকমই তো পুরো ব্যাপারটা আমরা দেখেছিলাম এর আগে। এইবার আমরা সেই অংশটুকুকে জাস্ট জুম করে দেখবো, যে এখানে যে যতটা অংশ তোমার বক্স করা আছে সেটাকে জুম করে, এই বক্সের এক সাইডে আমি তাহলে ব্লাড ভেসেলস পেলাম, এক সাইডে এই সেলটাকে পেলাম। এইবার দেখা যাক বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে। দেখো এই যে ব্লাড ভেসেলস তাহলে এদিক থেকে পাস থ্রু করেছে, আর এইখানেই রয়েছে সেল, সেলটা রয়েছে এই যে এই ছোট ছোট সেলগুলো, এই যে এই ছোট ছোট সেলগুলো, এই যে এই ছোট ছোট সেলগুলো, এগুলো তাহলে এই জায়গাটায় রয়েছে। আর এর এই সাইডে রয়েছে ওই লুমেনেট স্ট্রাকচারটা, ভেসিকেলের ভেতরের অংশটা এই সাইডে। ক্লিয়ার এই পর্যন্ত? এইবার দেখা যাক কি হচ্ছে, ও কি করছে না, ব্লাড ভেসেলস থেকে আয়োডিন মলিকিউলকে ধরে ধরে অ্যাবজর্পশন করছে। এই যে অ্যাবজর্পশন করবে, এটা করতে গিয়ে আবার দুটো করে সোডিয়াম আয়নও ঢোকাতে হচ্ছে, সেটা কিছু করার নেই। তাহলে দেখো ভালো করে দেখো, ব্লাড ভেসেলস থেকে আয়োডিনকে অ্যাবজর্ব করা হলো, সেটাকে ট্রান্সপোর্ট করে ভেতরে নিয়ে চলে গেল। আর এখানে দেখো ওর যে রাফ, মানে এই সেলটার যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম রয়েছে, সে কি করছে, থাইরোগ্লোবিউলিন প্রোটিনটা বানিয়েছে, এবার থাইরোগ্লোবিউলিনকে ডেকে এনেছে, এদিকে আয়োডিন ডেকে আনছে, নিয়ে এদেরকে বসে বসে জুড়ে দিচ্ছে। এবার জোড়ার সময় খুব মজার একটা জিনিস হয়, একটা থাইরোগ্লোবিউলিনের সাথে একটাই যদি আয়োডিন জোড়া হয় তাহলে তার নাম কি হবে, মোনো আয়োডোটাইরোসিন। ক্লিয়ার? আবার বলছি, একটাই থাইরোগ্লোবিউলিনের সাথে যদি আমি একটাই আয়োডিন গিয়ে বাইন্ড করিয়ে দিই তাহলে তার নাম কি হবে, মোনো আয়োডোটাইরোসিন। আবার যদি দুটো আয়োডিন বাইন্ড করিয়ে দিই তাহলে তার নাম কি হবে, ডাই আয়োডোটাইরোসিন। এক্ষুনি ট্রাইতে যাব না,
খুব মজার একটা জিনিস হবে এবার। সেটা কি? দেখো, আমি এখানে মোনো আয়োডোটাইরোসিন বানিয়েছি, ডাই আয়োডোটাইরোসিন বানিয়েছি। কিন্তু আমাকে কি বানাতে হবে? না আমাকে T3 হরমোন বানাতে হবে, T4 হরমোন বানাতে হবে। কি করে করব? না ভাবো, মোনো আয়োডোটাইরোসিনের মধ্যে একটা আয়োডিন, ডাই আয়োডোটাইরোসিনের মধ্যে দুটো আয়োডিন। তাহলে একটা মোনো আয়োডোটাইরোসিনের সাথে যদি একটা ডাই আয়োডোটাইরোসিন জুড়ে দিই তাহলে কি হবে? T3 হরমোন তৈরি হবে না? ঠিক এইভাবেই কিন্তু T3 হরমোনটা তৈরি হয়। হ্যাঁ, এতটাই মজার এই জিনিসটা। তাহলে দেখো, থাইরোগ্লোবিউলিন তার সঙ্গে একটা আয়োডিন দিলে কি হবে? মোনো আয়োডোটাইরোসিন। থাইরোগ্লোবিউলিন তার সঙ্গে দুটো আয়োডিন, ডাই আয়োডোটাইরোসিন। এইবার আমি কি করছি? এই মোনো আর ডাই এর কম্বিনেশন করে আমি T3 T4 বানাবো। তাহলে একটা মোনো নিয়েছি, একটা ডাই নিয়েছি, কি তৈরি হবে? T3। আবার একটা ডাই নিয়েছি, আরো একটা ডাই নিয়েছি, দুটোই ডাই নিয়েছি, কি তৈরি হবে? T4। এতটাই মজার ব্যাপারটা। এবার এই জিনিসটা কিরকম ভাবে কাজ করছে সেই পুরো জিনিসটা একটু বলি। দেখো, এই সেই আমাদের পিটুইটারি, আগের ভিডিওটাতে যাকে নিয়ে আমরা এত কিছু পড়াশোনা করেছি, সেই পিটুইটারির অ্যান্টেরিয়ার পোর্শন থেকে কে রিলিজ হলো? টিএসএইচ। সে আসছে আসছে আসছে, এসে থাইরয়েড গ্ল্যান্ডের যে রিসেপ্টর সেখানে গিয়ে বাইন্ড করলো। তার বাইন্ড করার চক্করে থাইরয়েড গ্ল্যান্ড তখন T3 T4 আগে থেকে বানিয়ে বসে রয়েছে, সে তখন T3 আর T4 রিলিজ করে দিল। এইবার মনে রাখতে হবে, T3 আর T4 এর মধ্যে T3 টা রিলিজ করে 20% আর T4 রিলিজ করে 80%। তারও একটা কারণ আছে। কারণটা কি? T3 ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েডের হরমোন। মানে ওরা রিলিজ হওয়ার পরে সঙ্গে সঙ্গে কাজ করতে পারে, একদম অ্যাক্টিভ কন্ডিশনে রয়েছে, রেডি টু ইউজ ফর্মে। উল্টো দিকে T4 হরমোন, তার আর একটা স্টেপ লাগে, দেন সে আবার অ্যাক্টিভেট হবে। স্টেপটাও খুব সহজ, কিছুই না। T4 টাকে ধরে নিয়ে লিভারে চলে যাবে, গিয়ে একটা আয়োডিন ওখান থেকে কেটে বাদ দেবে, দিয়ে ওকে আবার T3 তে ট্রান্সফার করে নেবে। ব্যাস, ও কাজ করতে আরম্ভ করবে। তাহলে পুরোটা যদি অল অফ আ সাডেন একসঙ্গে একটা হিউজ কোয়ান্টিটি T3 হরমোনই আমি যদি রিলিজ করতাম, তাহলে ও বডিতে যে কাজগুলো করে সেগুলো হঠাৎ করে প্রচন্ড বেড়ে যাবে। লাইক বিএমআর, বেসাল মেটাবলিক রেট, সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আরবিসি তৈরি করেও হঠাৎ করে প্রচন্ড পরিমাণে তৈরি করতে থাকবে। তাই জন্য বডি এখানে খুব সুন্দরভাবে জিনিসটাকে সিনক্রোনাইজ করেছে। লাইক তুমি একটা গানের ভলিউম বাড়াবে, তা সেটা বাড়াতে গিয়ে ধাই করে যদি একদম সপ্তমে তুলে দাও, তোমার তো কানের ঝালাপালা হয়ে যাবে। তুমি কি করবে? আস্তে 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 নবটা ঘোরালে যত দূর পর্যন্ত লাগছে তুমি তত দূর পর্যন্ত সাউন্ডটাকে বাড়ালে। এক্ষেত্রেও তাই। দেখো, T3 20% রিলিজ করেছে, তাহলে এটা ইনিশিয়ালি কাজগুলো শুরু করবে। T4 টাকে 80% রিলিজ করেছে। এরা কিছুক্ষণ পরে কোথায় চলে যাবে? ওখান থেকে লিভারে যাচ্ছে, লিভার তখন থেকে একটা করে আয়োডিন কেটে বাদ দিচ্ছে, বাদ দিয়ে ওকে আবার T3 তে ট্রান্সফার করছে, তখন ও আবার কাজ করবে। তাহলে ইচ্ছা করে এই জিনিসটাকে করানো হয়েছে যাতে অল অফ আ সাডেন হিউজ অ্যামাউন্ট অফ হরমোন বডিতে এসে কিছু সমস্যা না পাকায়। এবার দেখা যাক T3 হরমোন, এই নিয়ে তো আমরা এত লাফালাফি করছি, সে বেটা কি কি কাজ করছে সেগুলো একটু দেখা যাক। দেখো, রেগুলেশন অফ বিএমআর, বেসাল মেটাবলিক রেট রেগুলেট করছে। তুমি যে ফুড কন্টেন্টটা কনজিউম করছো, সেই ফুডটাকে ব্রেক ডাউন করে তার থেকে এনার্জি তৈরি করছে কিসের মাধ্যমে? মেটাবলিজমের মাধ্যমে। তাহলে প্রতি ইউনিট সেলে ও যে মেটাবলিক ব্রেকডাউনটা করছে সেটাকেই আমরা কি বলছি? বিএমআর বলছি। তাহলে এটাও কন্ট্রোল করলো। এবার খুব সহজ একটা হিসেব, অনেকে লোকজন দেখবে তাদের থাইরয়েডের সমস্যা থাকে, প্রচন্ড মোটা হয়ে যান মানুষরা, তারা কিছু খান বা না খান তারা কিন্তু এই ওবেসিটির সমস্যাটা তাদের মধ্যে থাকে। কি সমস্যা হচ্ছে? থাইরয়েড হরমোন যদি প্রপারলি সিক্রেট না করে তাহলে তোমার বেসাল মেটাবলিক রেট কমে যাবে। তার মানে কি? তুমি যা কনজিউম করছো ফুড মেটেরিয়ালটা তোমার বডির মধ্যেই জমে রয়ে গেল, তুমি ওটাকে ব্রেক ডাউন করতে পারছো না। তোমার ওখানে কিন্তু থাইরয়েডের হরমোনটা কিন্তু নেই। সেই ফলে, তার ফলে কি হচ্ছে? মানুষটা খাচ্ছে কম, তৎসত্ত্বেও তার ওবেসিটির সমস্যা। তার কারণ তার বডির মেটাবলিজম কম হয়ে গেছে। যে খাবারটা খাচ্ছে, কনজিউম করছে, সেটা ব্রেকডাউন কম হচ্ছে, জমে থাকছে বডির মধ্যে, তার ফলে হচ্ছে সমস্যা। তাহলে এটা বুঝতে পারলাম যে রেগুলেশন অফ বেসাল মেটাবলিক রেট, এবং এটা যদি একটু অল্টারেশন হয়ে যায় কি সমস্যা হয় সেটাও বুঝতে পারলাম। দেন দ্বিতীয় হচ্ছে আরবিসি ফর্মেশন। আমার বডি লোহিত রক্তকণিকা বা আরবিসি ও ফর্ম করছে। তারপর কি করছে? এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এইগুলোকে ব্রেকডাউন বা মেটাবলিজম সেগুলো তো কন্ট্রোল করছে, বিএমআর তো কন্ট্রোল করছে যখন, এবং ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সকেও কন্ট্রোল করছে। তাহলে এটাই ছিল কি, না আমাদের থাইরয়েড হরমোনের সম্বন্ধে যা যা জানার দরকার তার সবকিছু ইন ডিটেলস উইথ কনসেপ্ট। মুখস্থ করার কোনো জিনিস নেই, এবং প্রচন্ড ইন্টারেস্টিং বিষয়গুলো।
এর পরের পার্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই হরমোনের লেভেল আপ আর ডাউন হলে কি সমস্যা হয়। প্রতিটা হরমোনই আমাদেরকে সেটা জানতে হবে। দেখো এবারে যদি থাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজ হওয়া হরমোনের পরিমাণ কমে যায় কি সমস্যা হবে সেটা একটু আগে বলছিলাম, এবার সামনে চাক্ষুষ করবো। দেখো সাপোজ কারোর বডিতে আয়োডিন ডেফিসিয়েন্সি চলছে, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ আয়োডিন নেই। এবার আমরা জানি T3 T4 হরমোন তো আয়োডিন জুড়ে জুড়েই বানায়। এবার আয়োডিন না থাকলে কি জুড়বে আর কি বানাবে? তাহলে দেখো ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ আয়োডিন ইন দ্য ফুড, তখন কি হচ্ছে, তোমার T3 T4 হরমোন সাফিসিয়েন্ট অ্যামাউন্ট তৈরি হচ্ছে না, বিএমআর এর রেট কমে গেছে, তুমি যা কনজিউম করছো সে কোনোটাই আর ব্রেক ডাউন করা যাচ্ছে না, যে অ্যামাউন্টে ছিল সেই অ্যামাউন্টেই থাকছে। মুশকিলের ব্যাপার। তো তখন কি হবে, যা খাচ্ছ সেটা বডির মধ্যে জমে যাবে, সঙ্গে সঙ্গে তুমি ওয়েট গেইন করতে আরম্ভ করছো, কিচ্ছু করার নেই। তোমার দুঃখ হতেই পারে যে অনেকে বলেন ওই ব্যাপারে যে আমি তো একেবারেই সেরকম কিছু খাই না, খুবই কন্ট্রোল করে মেপে ঝুঁকে খাই, তাও দেখো আমি কিরকম মোটা হয়ে যাচ্ছি। প্রচুর মানুষজন তো এই নিয়ে অভিযোগ করেন যে আমি জল খেলেই মোটা হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। কত লোকজন আছে দেখেছি কত খেয়ে বেড়ায় তাও মোটা হয় না। মজাটা এখানেই, যিনি প্রচুর কনজিউম করছেন তৎসত্ত্বেও মোটা হচ্ছেন না, সেক্ষেত্রে হয়তো তার বিএমআরটা বেশি, যা কনজিউম করছেন সেটা পুরোপুরি মেটাবলিক্যালি ব্রেকডাউন হয়ে যাচ্ছে এবং বডির মধ্যে স্টোর হচ্ছে না, তার ফলে তিনি মোটা হচ্ছেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তোমার ক্ষেত্রে যদি তার উল্টো ঘটনাটা ঘটে, তুমি যত কমই অ্যামাউন্টে খাও না কেন তোমার কিন্তু ওবেসিটির সমস্যা হবে। দ্বিতীয় জিনিস আমরা দেখি, লো থাইরক্সিন ইন ব্লাড। সাপোজ থাইরক্সিন হরমোন কম রিলিজ হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড বলছে আরে থাইরক্সিন কম রিলিজ হচ্ছে না, তো তাহলে তো আমাকে আরো বেশি রিলিজ করতে হবে, আরো বেশি কাজ করতে হবে। সেই করতে গিয়ে বেচারা শুরু করলো ওভার ডিউটি, আর তার চোটে ও হয়ে গেল বড় সড়ো ইনক্রিজ গ্ল্যান্ড হয়ে গেল। প্রচুর মানুষের দেখবে গলা এরকম মোটা হয়ে যায়, গলাটা বেশ এরকম ফুলে থাকে থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার জন্য। তাহলে এটাও কিন্তু এই সমস্যার জন্যই হবে। এখানে একটা মজার কথা বলি, থাইরয়েড হরমোনের হাইপো থাইরয়েডেশন হোক মানে হাইপো রিলিজ হোক বা হাইপার সিক্রেশন হোক, হাইপো হোক বা হাইপার হোক, দুই ক্ষেত্রেই থাইরয়েড গ্ল্যান্ড সে প্রলিফারেট করতে থাকবে। তাহলে এক্ষেত্রে কেন প্রলিফারেট করলো, যে হরমোন কম, তাহলে ওর প্রয়োজন কি যে এই হরমোন কম কি হবে, আমাকে আরো বেশি করে হরমোন সিক্রেশন করতে হবে, হরমোন বানাতে হবে। আর সেই করতে গিয়ে ও কি করে ফেলেছে, ও নিজের যে স্ট্রাকচার সেটাকে ইনক্রিজ করে ফেলেছে, সে বেশি পরিমাণে থাইরক্সিন হরমোন রিলিজ করতে গিয়ে। বোঝা গেল? 2 নম্বর একটা জিনিস, ডিউরিং প্রেগনেন্সি যদি এই সমস্যা হয় তাহলে যে ফিটাস জন্মাবে সে ডিফেক্টিভ কন্ডিশনে থাকবে। আর ওটাকেই কি বলা হয়, ক্রেটিনিজম। কি কি সমস্যা হবে সেই ক্ষেত্রে দেখে নেওয়া যাক। স্কিন অ্যাবনর্মাল হবে, লো আইকিউ হবে, মেন্টাল রিটার্ডেশন থাকবে। আমরা প্রচুর বাচ্চাদেরকে এখন এরকম দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে দেখে জন্ম থেকেই তারা কিন্তু ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জড, স্পেশাল চাইল্ড যারা, তো সেই সমস্যাগুলো কিন্তু এই জায়গা থেকেই আসছে। সেই জন্যে কিন্তু ডিউরিং প্রেগনেন্সি মাদারের প্রপার নিউট্রিশন প্রচন্ড দরকার, নইলে পরবর্তী প্রজন্ম পঙ্গু হয়ে যেতে চলেছে নানা রকম সমস্যার জন্য, নানাবিধ সমস্যার জন্য। তাহলে লো আইকিউ, মেন্টাল রিটার্ডেশন, এই সমস্ত জিনিস হলো। ডিফ মিউটেশন কি রকম হলো, যে সে না কথা বলতে পারবে না শুনতে পারবে, এরকম প্রচুর সমস্যার সম্মুখীন সেই বাচ্চাটাকে সারা জীবনের জন্য হতে হবে। তাহলে এবার যদি আমরা নর্মাল কারোর কথা ভাবি, যে নর্মাল কোনো উইমেনের ক্ষেত্রে যদি এরকম একটা সিচুয়েশন হয়, অ্যাডাল্ট কোনো উইমেনের ক্ষেত্রে, তাহলে কি হবে, দ্য মেনস্ট্রুয়াল সাইকেল কিন্তু ডিস্টার্বড হবে। ক্লিয়ার? এইবার চলে এসো হাইপার সিক্রেশনে। খুবই সহজ ব্যাপার, আগেরটা যেমন কম হয়েছিল এবারটা বেশি। হাইপার সিক্রেশন কিরকম ভাবে হচ্ছে, আচ্ছা হাইপোটা কিরকম ভাবে হয়েছিল, আয়োডিন ডেফিসিয়েন্সি। হাইপারটা কিরকম ভাবে হচ্ছে, সাপোজ থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে কিছু ক্যান্সারাস সেল ঢুকে পড়েছে। ক্যান্সারাস সেল মানেই তো তারা মানে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, উইদাউট এনি রেগুলেশন, উইদাউট এনি কন্ট্রোল, তারা সেল প্রলিফারেট করে চলেছে, সেল ডিভিশন করে চলেছে। তাহলে ডিউ টু ক্যান্সার ইন থাইরয়েড গ্ল্যান্ড বা কোনো নডিউলের ডেভেলপমেন্ট হয়েছে, সেই সব চক্করে পড়ে থাইরক্সিন হরমোন বেশি পরিমাণে রিলিজ হচ্ছে। বোঝা গেল? এক্ষেত্রেও কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডটা দেখো বড় হয়ে গিয়েছে। কি বলেছিলাম, হাইপো হোক বা হাইপার হোক, থাইরয়েড গ্ল্যান্ড বড় হবেই। ক্লিয়ার? তাহলে এইবার দেখো, ডিউ টু ক্যান্সার অন থাইরয়েড গ্ল্যান্ড, ডিউ টু ডেভেলপমেন্ট অফ নডিউলস অন ইট, কি করবে, এক্সেসিভ রিলিজ অফ থাইরক্সিন, যার প্রভাবে দুটো ডিজিজ আমাদের মনে রাখতে হবে, এক্সophthalmic গয়টার আর গ্রেভস ডিজিজ। ব্যাস ক্লিয়ার। এই যেখানে দেখতেই পাচ্ছি গ্রেভ ডিজিজের ক্ষেত্রে আই
চোখের কি অবস্থা হয়, চোখ এরকম বিস্ফারিত হয়ে যায়, সামনের দিকে এগিয়ে চলে আসে, বডির বিএমআর রেট প্রচন্ড বেড়ে যায়। সমস্যার কথা বলছি, বিএমআর রেট প্রচন্ড বেড়ে গেছে, তুমি প্রচুর খাবার দাবার কনজিউম করছো, সব ব্রেকডাউন হয়ে যাচ্ছে। এবং অত্যধিক রকমের বিএমআর এর চক্করে তোমার গায়ে যখনই হাত দেওয়া হচ্ছে মনে হচ্ছে যেন বডি একদম হিটেড কন্ডিশনে রয়েছে, যেন জ্বর রয়েছে প্রচন্ড। এবং সেক্ষেত্রেও কিন্তু মানুষ আস্তে আস্তে রুগ্ন হয়ে পড়তে পারেন এবং শারীরিক নানাবিধ সমস্যা দেখা দেবে। বোঝা গেল? নেক্সট আমরা সেই যে বলেছিলাম থাইরয়েড গ্ল্যান্ডকে উল্টো দিলে কাকে পাবো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে থাইরয়েডের পরে এবার আমরা প্যারাথাইরয়েডকে বুঝবো। এখানে আমাদের মনে রাখতে হবে রক্তে যখন ক্যালসিয়ামের লেভেল যদি খুব কমে যায় সেটাকে আবার বাড়িয়ে আগের জায়গায় নিয়ে আসার কাজ করবে এই প্যারাথরমোন। কোত্থেকে রিলিজ হলো? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। পজিশন কোথায় দেখো, এই যে তোমার থাইরয়েড গ্ল্যান্ড, এটাকে ধরো এটা এখন সোজা কন্ডিশনে রয়েছে, একে যদি আমি উল্টে দিই তাহলে উল্টে দিলে আমি এরকম স্ট্রাকচার দেখবো, এখানে এরকম চারটে গ্ল্যান্ড আমি দেখতে পাবো। এই যে চারজন, এরা হচ্ছে আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। কাজ কি করছে এরা? না প্যারাথরমোন রিলিজ করছে, যে প্যারাথরমোনের কাজ কি? না বডিতে ক্যালসিয়াম ইনক্রিজ করানো। প্রশ্ন হচ্ছে ক্যালসিয়াম কি করে ইনক্রিজ করবে রক্তের মধ্যে? কোথা থেকে আনবে? ওর আনার জায়গাটা বলি, খুবই মজার, সেটা হচ্ছে ও বেটা বোনস গুলোকে আস্তে আস্তে ভাঙতে আরম্ভ করবে। বোঝোর কাণ্ড। ভেঙে ওখান থেকে ক্যালসিয়াম তুলবে, তুলে এনে ব্লাডের মধ্যে মিশিয়ে দেবে। আর এই চক্করে কি হবে? তোমার বোনস আরো উইক হয়ে যাবে, নড়বড়ে হয়ে যাবে, সমস্যার বিষয়। তেমন আরো একটা কাজও করে, যেমন ও কিডনিতে আমাদের নেফ্রনের সেই আমরা যখন জাক্সটা গ্লোমেরুলারি অ্যাপারেটাস পড়েছিলাম সেখানে পড়েছিলাম জেজি সেলস অ্যাফারেন্ট দিয়ে আসছে, যেটা তার মধ্যে যে চেঞ্জ, নতুন যে সেলস গুলো রয়েছে তাকে আমরা জেজি সেলস বলছিলাম। তাহলে দেখো এই যে জেজি সেলস, সেই জেজি সেলস কেও স্টিমুলেট করে কি রিলিজ করার জন্য? ক্যালসিট্রিয়ল রিলিজ করার জন্য। ভিটামিন ডি এর মতো কাজ করবে। ও কি করবে? আমাদের গাট বা ইন্টেস্টাইনের মধ্যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেবে, যাতে আমরা যে ফুড কনজিউম করছি তার মধ্যে যতটুকু পরিমাণে ক্যালসিয়াম আছে সেই পুরোটা যেন অ্যাবজর্ব করে ফেলতে পারে। এইভাবে কি করছে? ব্লাডে ক্যালসিয়ামের লেভেল কিন্তু ইনক্রিজ করে এই হরমোনটা। তাহলে ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন একে অপরের উল্টো কাজ করছে। একটু আগেই আমরা দুজনকেই পড়েছি, ক্যালসিটোনিন এবং প্যারাথরমোন। ক্লিয়ার? এরপরে আমরা চলে আসবো থাইমাস গ্ল্যান্ডে। নেক্সট ভিডিও থাইমাস গ্ল্যান্ড থেকে।